আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন আয়েশাপুরীর গল্প কবে আসবে। আমি তাদের বলবো, আয়েশাপুরীর গল্প লেখার কাজ চলছে। এই গল্পের পর 2-3 দিন পর আয়েশাপুরী ও পেত্নীর গল্প আসবে ইনশাল্লাহ। আজকে সুফিয়াপুরী ও আরেকটা জিনপুরীর মোট 2টা চমৎকার গল্প নিয়ে আসলাম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আমি শুরু করছি গল্প। নিশিরাতে আমি হেঁটে জঙ্গলের পথ ধরে অজানা এক জায়গায়। আমি নিশাদ মা বাবার সাথে একটা বিষয়ে রাগারাগি করে বাড়ি থেকে এসেছি। জানি না জঙ্গলের পথে কোথায় যাচ্ছি। জঙ্গলের বড় বড় গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে শরীরে। আশেপাশে ঝিঝি পোকার ডাক ও মাঝে মাঝে হিংস্র প্রাণীর গর্জন। আমার বাবা মা ও দাদু আমাকে অনেক ভালোবাসে। জানি ওরা হয়তো আমাকে খুঁজছে, কিন্তু আমার রাগ ও অভিমান পরিমাণ বেশি থাকায় চলে যাচ্ছে দূরে কোথাও। আমি হাঁটছি জঙ্গলের ভেতর দিয়ে। এমন সময় আশেপাশে হিংস্র প্রাণীর গর্জন শুনে ভয় একটা গাছে উঠে বসলাম। রাতের অন্ধকারে সবকিছু থমকে গেছে। আমি গাছে উঠে বসে এমন সময় আমার পেছন থেকে একটা আওয়াজ আসে। পেছন থেকে আওয়াজ আসায় আমি ঘুরে তাকিয়ে দেখি আমার পেছনে থাকা একটা গাছের ডালে আছে একটা সুন্দরী একটা মেয়ে। মেয়েটার শরীরে ঝলমলে পোশাক, সুন্দর সোনালি কালার চুল। হঠাৎ করে মেয়েটাকে দেখে আমি চমকে উঠায়। মেয়েটা মুচকি এসে বলল, কি তুমি ভয় পেয়েছ? ভয় পেও না, তোমার কিছু হবে না। সুন্দরী মেয়েটার কথায় আমি বলে উঠলাম, আপনি কে? এই জঙ্গলে বা কি করছেন? আমার কথায় মেয়েটা বললেন, এই প্রশ্নটা আমি তোমাকে করব। তুমি এই গভীর জঙ্গলে কি করছো? এদিকে তো কোনো মানুষ আসে না। তুমি কি জানো আমি কে? আমি কোনো মানুষ না, আমি একটা পরী। কি? আপনি সত্যি পরী? হ্যাঁ, আমি পরী। এখন বলো তো তুমি এই জঙ্গলে কেন? পরীর কথায় আমি একটু ভয় পেয়ে বললাম, না রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসছি। বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের এত গভীরে আসছি যে এখন বাড়িতে যেতে পারছি না। আমার কথায় পরী বললেন, তুমি চিন্তা করো না, এখানে তোমার কিছু হবে না। তুমি আমার সাথে আসো, গাছ থেকে নামো। পরীর কথায় মনের অজান্তে যেন গাছ থেকে নেমে গেলাম। গাছ থেকে নামার পর পরী বললেন, আসো আমার সাথে এসে দেখা করো। কত সময় সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, আজকে রাতটা তুমি ওখানেই থাকতে পারবা। এই বলে পরী হাঁটতে লাগলেন আর আমাকে পেছন পেছন আসতে বললেন। আমি পরীর কথা মতো ওর পেছন পেছন যেতে লাগলাম। এভাবে কিছুটা সামনে গিয়ে একটা জায়গা থেকে আমি অবাক হয়ে গেলাম। জঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা কিভাবে আসলো? আর রাতের বেলা আমি স্পষ্ট কিভাবে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি। এরকম সুন্দর জায়গা দেখে আমি পরীকে বললাম, ওয়াও, কত সুন্দর জায়গা। জঙ্গলের ভিতরে এত সুন্দর জায়গা থাকতে পারে আগে জানা ছিল না। আমার কথায় সে পরী মুচকি এসে বললেন, জঙ্গলের এই জায়গাটা একটা বিশেষ জায়গা। এখানে অনেক সুন্দর অদ্ভুত জিনিস আছে। শোনো, তোমাকে একটা কথা বলি। ওই যে সামনে সুন্দর ছোট একটা পুকুর দেখতে পাচ্ছ, ওই পুকুরের পানিগুলো সাদা রঙের। তুমি ওখানে গিয়ে নেমে 3টা ডুব দিবা। 3টা ডুব দেওয়ার পর উপরে উঠে আসবা। তুমি ওখানে 3টা ডুব দেওয়ায় তোমার দুঃখ কষ্ট সব মুছে যাবে। তোমার জীবনে এখন থেকে কোনো বাধা থাকবে না। কেউ তোমাকে আর কিছু বলবে না, সবাই তোমাকে অনেক ভালোবাসবে। পরীর কথায় পুকুরটার দিকে তাকিয়ে বললাম, সত্যি এটা আবার কেমন পুকুর? তখন পরী বললেন, এটা মায়া পুকুর। মানুষেরা এই পুকুরের সম্পর্কে জানে না, কারণ এত গভীর জঙ্গলে মানুষ আসে না। তুমি যাও আর পুকুরটাতে নেমে 3টা ডুব দিয়ে আসো। পরীর কথা আমি রাজি না হলে পরী আমারও বললেন। তখন আমি 1 পা 2 পা ঘুরে সে পুকুরটার কাছে এগিয়ে যাই। আমি পুকুরটার কাছে গিয়ে যেই না পুকুরে নামবো, এমন সময় পেছন থেকে কেউ আমার হাত খপ করে ধরে ফেলে আর বলে, পুকুরে নামবেন না। পেছন থেকে কে আমার হাত ধরলো এটা দেখতে পিছনে ঘুরে দেখে একটা সুন্দরী মেয়ে। সেই মেয়েটা আমার হাত ধরে রাখছে। আমি পেছনে তাকাতেই সেই মেয়েটা বলল, পুকুরে নামবেন না, আপনি যাকে পরী মনে করছেন ও আসলে কোনো পরী না, ও একটা পিশাচিনী। কথাটা বলে মেয়েটা আমাকে পুকুরের থেকে দূরে সরিয়ে এনে পরীর দিকে তাকালেন। হঠাৎ করে পরী তার সুন্দর রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে মেয়েটাকে বললেন, তোর জন্য আমার প্ল্যান কাজ করলো না, তোকে তো ছাড়বো না।
কথাটা বলে সে ভয়ানক পিশাচিনী মেয়েটার দিকে এগিয়ে আসলে মেয়েটাও গিয়ে সেই পিশাচিনীর সাথে যুদ্ধ করতে লাগলেন। ওরা যুদ্ধ করার সময় আমি বুঝতে পারলাম এই মেয়েটা একটা পরী যে আমাকে পুকুরে নামার আগে ধরে ফেলছে। আমি সেখানে দাঁড়িয়ে আছি, এমন সময় মেয়েটা মানে পরীটা সেই খারাপ পিশাচিনীটাকে ধরে আঘাত করতে করতে আহত করে ফেললেন। তখন নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পিশাচিনীটা পালিয়ে গেলেন। এদিকে তখন হঠাৎ করে অন্ধকার নেমে আসলো, মানে আমি এতক্ষণ এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম, এখন আর ওরকম দেখতে পাচ্ছি না। এই জায়গাটা এখন কেমন ভয়ানক লাগছে। আর আমি পুকুর ভেবে যেখানে নামতে গিয়েছিলাম ওটা কোনো পুকুর না, ওটা একটা কুয়া। হঠাৎ করে চোখের সামনে সব পাল্টে যাওয়ায় আমার মাথা ঘুরতে থাকে, ভয়ে শরীর কাঁপতে থাকে। এমন সময় আমার সামনে থাকা পরী বলেন, ভয় পাবেন না, আপনি একটা পিশাচিনীর খপ্পরে পড়েছিলেন। সেই পিশাচিনী পরীরূপে আপনাকে বোকা বানিয়ে এখানে নিয়ে আসছে। আসলে ওই পিশাচিনীরা সরাসরি কোনো মানুষ বা কোনো প্রাণীকে মারতে পারে না। ওরা মানুষ বা কোনো প্রাণীকে পথ ভুলিয়ে পানিতে ডুবিয়ে বা কোনো গর্তে ফেলে মারে। সেই পিশাচিনী আপনার উপর মায়াজাল সৃষ্টি করার কারণে আপনি এই কুয়াটাকে পুকুর মানে মনে করেছিলেন। আপনি পুকুর মনে করে এখানে নেমে আর উঠতে পারতেন না, এখানে মারা যেতেন। আর তখন সেই পিশাচিনী আপনার মাংস খেত। আল্লাহর রহমতে আমি সঠিক সময়ে আপনার কাছে আসছি, আমার ওসিলায় আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। আপনি ভয় পাবেন না, আসুন আমার সাথে আসুন। পরীটার কথায় ভয়ে আমি ওনার সাথে যেতে চাইছিলাম না। আমি না গিয়ে পরীকে বললাম, আপনিও তো ওনার মতো হতে পারেন, আমাকে কিছু করবেন না, আমি বাড়িতে যাব। আমার এরকম কথায় পরী মুচকে এসে বললেন, এত ভয় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছেন কেন? জানেন না জঙ্গলে গেলে বিপদে পড়তে পারেন? আমি খারাপ না ভালো পরী, চিন্তা করবেন না, আপনার কিছুই করব না। আমার সাথে আসুন, কথা বলতে বলতে আপনাকে বাড়িতে পৌঁছে দিব। পরীর এরকম কথায় একটু সাহস পেয়ে ওনার সাথে হাঁটতে লাগলাম। তখন পরী বললেন, রাগ করে এভাবে কোথাও আসবেন না, আপনার পরিবারের সবাই নিশ্চয়ই আপনার জন্য চিন্তা করছে। পরীর কথা একটু সাহস নিয়ে বললাম, আপনি যদি সত্যি ভালো পরী হন তাহলে অনেক ধন্যবাদ আপনাকে আমাকে বাঁচানোর জন্য। আপনি হঠাৎ করে এখন এখানে কিভাবে আসলেন? আমার কথার জবাবে পরী অবাক করা একটা কথা আমাকে বললেন। পরী বললেন, আপনাকে আমি চিনি, আপনার দাদু ও আমার দাদু বন্ধু। ওরা দুজন বন্ধু হওয়ায় আমি আমার দাদুর সাথে মাঝে মধ্যে আপনার দাদুর সাথে দেখা করতে আসতাম। তখন থেকে আপনার দাদুর সাথে আমার পরিচয়। আজকে রাতে হঠাৎ আপনার দাদু আমাকে স্মরণ করে। আপনার দাদুর স্মরণে আমি আশায় উনি আপনার কথা বলেন। আপনি নাকি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আপনার দাদুর অনুরোধে আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পাই। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেব। পরীর কথায় অবাক হয়ে বললাম, সত্যি আপনার দাদু আমার দাদু বন্ধু? আমি তো জানতাম না। আচ্ছা, আপনার নাম কি? আমার কথায় পরী বললেন, আমার নাম সুফিয়া। আপনি বাড়িতে গিয়ে আপনার দাদুকে জিজ্ঞাসা করলে উনি বলবে। তখন আমি পরীকে বললাম, আপনি কি দাদুর ডাকে সবসময় আমাদের বাড়িতে আসেন? না, সবসময় না, আপনার দাদু তো তেমন ডাকে না, আমার সাহায্য লাগলে তখন ডাকে। আসলে আমার দাদু বেঁচে নেই, মারা গেছে। দাদু বেঁচে থাকলে আপনাদের বাড়িতে আসা যাওয়া সবসময় হতো, তখন আমার বিষয় জানতে পারতেন নিশ্চয়ই। তো যাই হোক, ওই যে আপনার বাড়িতে যান। কথাটা বলে সুফিয়া জিন বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি বাড়িতে যাওয়ায় বাবা মা আমাকে জড়িয়ে ধরে কান্না ভরা চোখে বললেন, কোথায় গিয়েছিলি বাবা? মা বাবার উপর রাগ করে কেউ কি বাড়ি থেকে বেরিয়ে যায়? তোকে আমরা অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আর এরকম পাগলামি করিস না বাবা। মা বাবার কথায় আমি বললাম, ঘুম পাচ্ছে, ঘরে যাচ্ছি। তখন দাদু বলল, খাবার খেয়ে ঘুমা। না, আমার খিদে নেই, খাবো না আজকে। এই বলে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি দাদু কাজ করছে। তখন আমি ব্রাশ করতে করতে দাদুর কাছে গিয়ে বসে বললাম, দাদু, ও দাদু, তোমার নাকি কোনো জিন বন্ধু আছে, এটা কি সত্যি? আমার কথায় দাদু কাজ থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আছে বলতে এখন নেই, ও তো মারা গেছে। তুই নিশ্চয়ই সুফিয়া দাদুর কথা বলছিস। কালকে সুফিয়া পরীর সাথে তো দেখা হয়েছিল নিশ্চয়ই। দাদুর কথায় মাথা নাড়িয়ে সব ঘটনা খুলে বললাম। দাদুকে আরো বললাম, তুমি তো এতদিন আমাকে বলনি সুফিয়া পরী ও তার দাদুর কথা। আমি আমার জিন বন্ধুর কথা কাউকে বলিনি।
তোকেও বলিনি, ভাবছিলাম শুনে ভয় পাস কিনা। আমার জিন বন্ধু মারা যাওয়ার পর সুফিয়ার সাথে তেমন কথা হয় না। কাল তুই বাড়ি ছেড়ে যাবার পর তোকে অনেক খুঁজি, কিন্তু পাই না। তোকে না পেয়ে সুফিয়া পুরীকে ডাকি আর তার খোঁজ পাঠিয়ে দেই। দাদুর কথা আমি বললাম, জানো, সঠিক সময় সুফিয়া পুরী গিয়েছিল আমার কাছে, নইলে বড় বিপদ হতে পারত। সুফিয়া পুরী কিন্তু অনেক সুন্দর আছে দাদু। উনি কখনো তোমার কাছে আসলে আমার সাথে দেখা করতে বলবা, কেমন? আমার কথা দাদু বলল, কেন, এক দেখাতেই পুরীর প্রেমে পড়ে গেলি নাকি? আরে না দাদু, প্রেমে পড়িনি, কিন্তু ভালো লেগেছে, প্রেমে পড়ার মতোই আর কি। তখন দাদু বলল, ঠিক আছে, সুফিয়া পুরী আসলে তোর সাথে দেখা করতে বলবো। দাদুর কথায় আমি রাজি হয়ে চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে আমার বন্ধু হাসানের সাথে দেখা হতে হাসান বলল, কি রে, কাল রাতে নাকি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি? তোর মা বাবা আসছিল আমার বাড়িতে তোর বিষয় জিজ্ঞাসা করতে। বন্ধু হাসানের কথায় ওকে বললাম, না মানে রাগ করে গিয়েছিলাম ঠিকই, পরে চলে আসছি। তোর কি খবর বল? আমার কথা হাসান বলল, খবর ভালো না, ছোট বোন অসুস্থ, কালকে রাতে কেমন করছিল, মা বাবা ও আশেপাশে অনেকে বলছে জিনে ধরেছে, এতদিন ঠিকই ছিল, হঠাৎ কি যে হলো। হাসানের কথা ওকে বললাম, ভয় পেয়েছে মনে হয়, আজকে রাতে যদি অস্বাভাবিক আচরণ করে তো কাল কবিরাজ রাখবি, আর আজ রাতে কোনো সমস্যা হলে আমাকে খবর দিস, কেমন? আমার কথা রাজি হয়ে চলে গেলেন হাসান। এদিকে আমিও চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে শুয়ে দিনটা পার করে নিলাম। সেদিন রাতে ঘরে শুয়েছিলাম, এমন সময় সুফিয়া পরি আসলেন আমার কাছে। পরীকে দেখে অবাক হয়ে বললাম, আরে আপনি আপনি আমার ঘরে? তখন পরি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, আপনি কি আমাকে দেখতে ও কথা বলতে চেয়েছেন? আপনার দাদু বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দাদুকে বলছি আপনি আসলে যেন আমার সাথে দেখা ও কথা বলেন। আসলে আপনাকে ধন্যবাদ ও দুঃখিত, কালকে ভয়ে আপনাকে সন্দেহ করেছিলাম, কি করব বলেন? ওই পিশাচিনীটা প্রথমে সুন্দর রূপে আসছে ও আমাকে ধোকা দেয়ায় আপনাকেও শুরুতে বিশ্বাস করতে পারিনি। আমার কথায় পরে বললেন, না ঠিক আছে, আপনার জায়গায় অন্য কেউ হলে ভয় পেত। পরীর কথার মাঝে তখন বাইরে থেকে একটা আওয়াজ আসলো, কে যেন আমার নাম ধরে ডাকছে। আমার নাম ধরে কেউ ডাকায় পরী চলে গেলেন। এদিকে তখন আমি বাইরে বের হয়ে দেখলাম বন্ধু হাসান দাঁড়িয়ে আছে। হাসানকে দেখে বললাম, কি রে, এই রাতের বেলা তুই আমার বাড়িতে? তখন হাসান বলল, তোকে বলেছিলাম না আমার ছোট বোনের সমস্যা হয়েছে, জিন ধরেছে, চল চল আমার সাথে কবিরাজ আনতে হবে। হাসানের কথায় মা বাবাকে বলে চলে গেলাম হাসানের বাড়িতে। হাসানের বাড়িতে যাবার পর দেখলাম ওর বোনকে ঠিকই জিনে ধরেছে। ওর বোন কেমন ব্যবহার করছে। এমন সময় হাসানের বাবা বললেন, বাবা হাসান, তুই আর নিশাত কবিরাজের বাড়িতে গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে আয়। বাবার কথায় হাসান বললেন, ঠিক আছে বাবা। এদিকে তখন সুফিয়া পরীকে আমি সেখানে দেখতে পেলাম। সুফিয়া পরী আমাকে ইশারা দিয়ে ফাঁকা কোথাও যেতে বলল। সুফিয়া পরীর ইশারা পেয়ে হাসানকে বললাম, হাসান একটু অপেক্ষা কর, আমি 1 মিনিট আসছি। কথাটা বলে ফাঁকা কোথাও গেলে সুফিয়া পরী আমার সামনে আসলেন। সুফিয়া পরী এসে বললেন, কোথাও যাবে নাকি? এত রাতে বন্ধুর বাড়িতে? ওর বোনকে তো মনে হয় একটা দুষ্ট জিন ধরেছে। পরী এরকম কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক বলছেন, আমিও হাসান যাচ্ছি কবিরাজ ডাকতে। তখন সুফিয়া পরী বললেন, আপনি যদি বলেন তো আমি জিনটাকে মেরে এখান থেকে তাড়িয়ে দিতে পারি। তাই নাকি? আরে এটা তো ভালো কথা, আপনি পারবেন? আমার কথায় পরী বললেন, আপনি অনুমতি দিলে ঠিকই পারবো। পরী কথায় খুশি হয়ে বললাম, ঠিক আছে, হাসানের বোনকে ধরা জিনটাকে মেরে তাড়িয়ে দিন, ও যেন কখন আর এখানে না আসে। আমার কথায় পরী বললেন, ঠিক আছে। কথাটা বলে পরী বাতাসে মিশে গেলেন। এদিকে আমি হাসানের সামনে গেলে ও বলল, কিরে চল এখন। হাসানের কথায় আমি কিছু বলার আগেই ঘর থেকে হাসানের বাবা চিৎকার করে বললেন, হাসান ঘরে আয়। ওনার কথায় ঘরে গিয়ে দেখলাম হাসানের বোন জ্ঞান হারিয়ে পড়ে আছে। হাসানের বোনকে জ্ঞান হারাতে দেখে আমি মনে মনে ভাবলাম সুফিয়া পরী নিশ্চয় জিনটাকে মেরে তাড়িয়ে দিয়েছে। তখন আমি হাসানকে বললাম, তোর বোনের জ্ঞান ফেরা। আমার কথা মতো হাসানের বোনের জ্ঞান ফেরানো হলো। তখন আমি হাসানকে বললাম, জিনটা নিশ্চয়ই চলে গেছে, আশা করি আর সমস্যা হবে না, আর সমস্যা হলে কাল দিনের বেলা কবিরাজ নিয়ে আসবো। আমার কথাটা রাজি হলে সেখান থেকে বাড়ি থেকে যেতে লাগলাম। আমি বাড়ি থেকে যাওয়ার সময় পরী আবার আমার সামনে আসলেন। তখন আমি বললাম, কি হলো, আপনি কি জিনটাকে তাড়িয়ে দিয়েছেন? আমার কথা জবাবে সুফিয়া পরী বললেন, হ্যাঁ, ও আর কখনো আপনার বন্ধুর বোনের কাছে আসবে না।
সুফিয়াপুরীর এমন কথায় ওনার দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ সুফিয়াপুরী, আবার একবার উপকার করার জন্য। আমার কথায় খুশি হয়ে সুফিয়াপুরী বলেন, আপনি তাহলে বাড়িতে যান, আমি চলে যাই। এখনই চলে যাবেন? আবার কখন আসবেন? আমার কথা জবাবে পরি বললেন, কালকে আসবো। এই বলে পরি চলে গেলে আমিও চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ঘুমিয়ে গেলাম। এই ঘটনার পর রোজ রোজ সুফিয়াপুরী আমার কাছে আসতেন। আমরা বিভিন্ন গল্প করতাম, অনেক জায়গায় যেতাম। এভাবে কিছুদিন চলে যাবার পর সুফিয়াপুরীকে আমার ভালো লেগে যায়। সুফিয়াকে আমার ভালো লেগে যাওয়ায় আমি ওকে একদিন বলি, সুফিয়া, তোমাকে আমার ভালো লাগে, তোমাকে ভালোবাসি। আমার কথা জবাবে আশা করছিলাম সুফিয়া হ্যাঁ বলবে, কিন্তু আমাকে চমকে দিয়ে সুফিয়া বলল, আপনি অনেক ভালো, আমাকে ভালোবাসেন এটা বুঝতে পারছি, কিন্তু ভালোবাসা আমার জন্য না। আপনি দয়া করে আমাকে ভালোবাসার কথা আর বলবেন না। সুফিয়াপুরীর এরকম কথায় মনটা অনেক খারাপ হয়ে গেল আমার মন খারাপ দেখে সুফিয়াপুরী বললেন, আপনি মন খারাপ করবেন না। আপনি যদি মন খারাপ করেন তাহলে আমি আর আপনার কাছে আসবো না। আপনি কি এটা চান আপনার কাছে না আসি? না না, এটা চাই না। ওকে ঠিক আছে, আপনি কি ভালোবাসার কথা বলবো না? তুমি আমার কাছে যেভাবে আগে আসতা এভাবে এসে কথা বলবা। বলে মন খারাপ করে চলে গেলাম আমি। মন খারাপ করে ঘরে যাওয়ায় দাদু বলল, কিরে তোর মন খারাপ কেন? আজকে সুফিয়াপুরী আসেনি তোর কাছে? তোর তো এখন ভালো বন্ধু হয়ে গেছিস তোরা। দাদুর কথা জবাবে মন খারাপ করে বললাম, আর ভালো বন্ধু? সুফিয়াপুরীকে আমার ভালো লাগে, ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কিন্তু সুফিয়াপুরী আমাকে ভালোবাসে না। ওর জন্য নাকি ভালোবাসে না। আমার এতদিন মনে হতো আমার মতো সুফিয়াপুরীও আমাকে পছন্দ করে, কিন্তু না, ও আমাকে পছন্দ করে না। আমার কথা দাদু বলল, মন খারাপ করিস না, সময় হলে হয়তো ওর থেকে ভালো কাউকে পাবি। মানে কি, ভালো কাউকে পাবো কিভাবে? দাদু, ভালো কাউকে লাগবে না, ওকে ভালো লাগছে আমার ওকেই লাগবে। আমার কথা দাদু মুচকে এসে বলল, সময় মানুষকে পরিবর্তন করে দেয়, কার অবস্থান যে কোথায় সেটা অনেকে বলতে পারে না। তুই তো ভাবছিস আমি অদ্ভুত অদ্ভুত কথাও কেন বলছি। এই কথাগুলো মানে সামনে জানতে পারবি। এখন তোকে শুধু একটাই কথা বলবো, মন খারাপ করিস না, সামনে ভালো কিছু পাবি। দাদুর কথা আমি মন খারাপ করে শুয়ে রইলাম। সেদিন রাতে আমি শুয়ে আছি, ঘুম আসছিল না। ভেবেছিলাম সুফিয়াপুরী আমার সামনে আসবে, কিন্তু না, সুফিয়াপুরী আমার সামনে আসে না। সুফিয়া আমার সামনে না আসে আমি মন খারাপ করে ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখি। আমি দেখি সুন্দর একটা প্রাসাদ, সেখানে একটা বড় চেয়ারে বসে আছে আমি, আমার পাশে আরেকটা চেয়ারে একজন মহিলা বসে আছে, আর আমার সামনে সবাই কেমন অদ্ভুত লম্বা ধরনের মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। তখন আমার পাশে থাকা ওই মহিলা আমার দিকে তাকিয়ে সবাইকে বলেন, আজ থেকে হবে সবার সর্দার, আজ থেকে সব দায়িত্ব তোর। এরকম একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যেতে বুঝতে পারলাম সকাল হয়ে গেছে। সকাল হয়েছে বুঝতে পেরে উঠে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি দাদু একটা জায়গায় বসে কাজ করছে। তখন আমি দাদুর পাশে গিয়ে বসাই। দাদু বললেন, কিরে, মন কি এখনো খারাপ? দাদুর কথা আমি বললাম, না তেমন কিছু না। আচ্ছা দাদু, গত রাতে একটা স্বপ্ন দেখেছি। কথাটা বলি স্বপ্নে যা যা দেখেছি সবটা দাদুকে খুলে বললাম। সব শুনে দাদু আমার দিকে অবাক হয়ে তাকালেন। দাদুকে এভাবে অবাক হতে দেখে আমি বললাম, দাদু কি হয়েছে তোমার? তুমি এভাবে অবাক হয়ে গেলা কি যে? আমার কথা দাদু কিছুক্ষণ চুপ থেকে মন খারাপ করে বললেন, নিশাদ, তোকে একটা কথা বলি। কথাটা শুনে অবাক হবি জানি, কিন্তু তোকে কথাগুলো বলার সময় হয়ে গেছে। কথাগুলো শুনে আশা করি মেনে নিবি। নিশাদ, তুই আমার আপন নাতি না, আমি তোর আপন দাদু না। শুধু আমি কেন, তুই যাদের বাবা মা মনে করিস ওরা তোর আসল বাবা মা না। কি দাদু, কি বলো? ওরা আমার বাবা মা না মানে? তুমি আমার দাদু না, ওরা আসল মা বাবা না, তাহলে আমার বাবা মা আমার দাদু কে? আমার কথা দাদু বললেন, হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি। এরা তোর বাবা মা না। তোর বাবা মা জিন জাতির কেউ কেউ তোর বাবা একজন জিন, তোর মা একজন পরী। কি দাদু, মজা করো না তো, মন ভালো না। আমার কথা দাদু আমার হাত ধরে বললেন, মিথ্যা না, সব সত্যি। তুই জিনের সন্তান, তোর বাবা এখন বেঁচে নেই, তোর মা বেঁচে আছে। তোর মা সাধারণ কোনো পরী না, পরীর রানী তোর মা। তোর মায়ের কথা মতো তোদের জিন রাজ্য চলে। তোর মা অনেক শক্তিশালী ও ক্ষমতাবান। তুই গতকাল রাতে স্বপ্নে যাকে দেখেছিস উনি আসলে আসল মা তোর। দাদুর কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি শুনছি এসব? আমি জিনের সন্তান, আমার মা পরী রানী। দাদুর কথায় অবাক হয়ে বললাম, দাদু
আমি জিনের সন্তান হলে তোমাদের এখানে কেন? আমার যতদূর মনে পড়ে আমার বুঝ হয়েছে থেকে আমি তোমাদের সাথে আছি। জিনের সন্তান হলে তোমাদের সাথে থাকি কেন? তখন দাদু বললেন, নিশাদ শোন, তো দাদু আমার কোনো এক কারণে ভালো বন্ধুত্ব হয়। তো দাদুর সাথে আমার বন্ধুত্বের কথা আমার বাড়িতে সবাই জানতো। তো একদিন হয় কি, তোদের জিনরাজ্যের সাথে অন্য একটা জিনরাজ্যের বড় একটা যুদ্ধ লাগে। তোদের রাজ্যে বড় ধরনের যুদ্ধ লাগায় তোর বাবা ও দাদু মিলে তোকে আমার কাছে নিয়ে আসে। তুই তখন থেকে অনেক ছোট, তোকে আমার কাছে নিয়ে এসে তো দাদু আমাকে বলেন তোকে আমার কাছে রাখতে। তো দাদুর কথা আমি বলি, ওকে আমার কাছে রাখলে তো তোমার শত্রু রাজ্যের জিনেরা ঠিকই ওর কথা জানতে পারবে, তখন আমার সাথে সাথে ওকেও মেরে ফেলবে। আমার এমন কথা তো দাদু বলেন, সেটা ঠিক। আচ্ছা, আমি একটা কাজ করি। এই বলে তো দাদু মায়া জাদু করে তোর কাছ থেকে জিনেদের যে শক্তি সেটা কেড়ে নেয়, যেন তুই মানুষদের মতো চলাফেরা করতে পারিস, থাকতে পারিস। কিন্তু এখানে একটা সমস্যা আছে। তো দাদু তোকে মায়া জাদু করে আমার কাছে রাখলে 21 বছর বয়স না হওয়া পর্যন্ত তুই স্বাভাবিক থাকবি। এরপর তোর শরীরে জিনেদের শক্তি আস্তে আস্তে ফিরে আসবে। তখন তোর পরিবার তোকে নিয়ে যেতে পারবে। যতদিন না তোর 21 বছর বয়স হয় ততদিন তুই আমাদের সাথে মানুষের মতো থাকতে পারবি। নিশাদ, আর মাত্র 5 দিন পর তোর বয়স 21 বছর হবে, আর তখনই তোর মা তোকে আমাদের থেকে নিয়ে যাবে। তো দাদু ও তোর বাবার আমাদের কাছ থেকে রেখে যাওয়ার পর শত্রু রাজ্যের সাথে যুদ্ধ করে। এতে ওরা জয়লাভ করলেও তোর দাদু আর বাবা মারা যায়। তো দাদু ও বাবা মারা যাবার পর তোর মাও তোকে নিয়ে যেতে পারতেন না। তোর মা তোকে নিয়ে যেতে না পারলেও জিনপরিদের নিয়ে খোঁজ নেয়াতো। নিশাদ, তোকে বলেছিলাম না তোর কাছে আসা সুফিয়া পরীর দাদু আমার বন্ধু ছিলেন? এটা মিথ্যা কথা। আসল সত্য কথা হলো সুফিয়া পরী তোর মায়ের আদেশে তোর কাছে আসছে তোকে পাহারা দিতে। সুফিয়া পরী তোর মায়ের কর্মচারী, তাই তোর ভালোবাসার কথায় সুফিয়া পরী কোনো উত্তর দেননি, না দিয়ে চলে গেছে আর তোকে না বলেছে। দাদুর কথায় অবাক হয়ে বসে পড়ে বললাম, এসব কি সত্যি দাদু? তখন আমার পেছন থেকে মা বাবা বলে উঠলেন, হ্যাঁ বাবা, এসব সত্যি। তো দাদু যা বলছে সব সত্যি। আমরা তোর আসল বাবা মা না, তোর মা পরিরানী। তোর সাথে সেদিন ইচ্ছে করে আমরা খারাপ ব্যবহার করেছি, যেন আমাদের ভুল বুঝিস, আমাদের প্রতি তোর মায়া কমে। তোকে আমরা ছেলের মতো মানুষ করছি, তুই যেন আমাদের ছেড়ে সহজে যেতে পারিস, তাই খারাপ ব্যবহার করছি, আমাদের মাফ করে দিস বাবা। মা বাবার কথায় চোখে পানি চলে আসলো। ওদের কথা শুনে ওদের জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ছোটবেলা থেকে এদের কাছে মানুষ হওয়ায় এত বছর পর কিভাবে ওদের ছেড়ে যাব? আমার একটু ইচ্ছে করছিল না ওদের ছেড়ে যেতে, কিন্তু কিছু পরিস্থিতি মেনে নিতে না চাইলেও মেনে নিতে হয়। এই ঘটনার কিছুদিন পর আমার বয়স 21 বছর হলে আমার পরিমা জিনদের নিয়ে আমাকে নিতে আসে। তখন যেতে ইচ্ছে না করলেও বাধ্য হয়ে বাবা মা ও দাদুর কাছে বিদায় নিয়ে চলে যেতে হয় জিন রাজ্যে। আমি জিন রাজ্যে যাবার পর আমার পরিমা আমাকে আমাদের প্রাসাদ ও আমাদের রাজ্যের অনেক জায়গা ঘুরে দেখান। এরপর থেকে ওখানে কাটতে থাকে আমার দিন। আমি জিন রাজ্যে যাবার পর সুফিয়া পরীকে আমার সাথে দেখা করতে বলি। আমার কথায় সুফিয়া পরী আমার কাছে আসলে ওকে নিয়ে একা কোথাও যাই। একা কোথাও গিয়ে সুফিয়াকে বলি, কেমন আছো? আমার কথা জবাবে সুফিয়া বলেন, ভালো আছি মালিক। আরে মালিক বলছো কেন? সুফিয়া, আমি তোমার বিষয় সব জেনে গেছি। সব জেনে তোমাকে আবারও বলছি ভালোবাসি। তোমাকে আমার অনেক ভালো লাগে সুফিয়া। আমার কথায় সুফিয়া পরী বললেন, এটা কিভাবে হয়? আপনাদের কিছুদিন আগে বলেছিলাম না ভালোবাসা আমার জন্য না, আমি আপনাদের গোলাম। মানুষদের মধ্যে যেমন চাকরানি থাকে আমি তেমন আপনাদের চাকরানি। আমি আপনার মা পরীর রানীকে অনেক সম্মান করি, ওনাকে অনেক ভয় করে চলি। পরী রানীর ছেলেকে কিভাবে ভালোবাসতে পারি আমি? সুফিয়া, আমি পরী রানীর ছেলে হয়েছি তো তাতে কি হয়েছে? তবু সমস্যা নেই, আমি তোকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব। আমার কথায় কান্না চোখে সুফিয়া পরী বললেন, গোলামের মালিককে ভালোবাসা বিয়ে করা কোনোটাই শোভা পায় না। আমার ভালোবাসার কথা আমার মনে চেপে রেখে আপনার থেকে দূরে সরে যাচ্ছি। সবসময় অনেক ভালো থাকবেন। কথাটা বলে সেখান থেকে চলে গেলেন সুফিয়া পরী। ও চলে যাওয়ায় আমি ওকে অনেক ডাকতে থাকি, কিন্তু সুফিয়া পরী আমার কাছে আসে না। সুফিয়া না আসে আমি প্রাসাদে ফিরে যাই। এই ঘটনা 2 দিন পর আমার পরীর মা আমাকে আমাদের জিন রাজ্যের দায়িত্ব দেন। আমি হই জিন সর্দার, কিন্তু এতেও আমার মনে কোনো সুখ ছিল না।
ছিল না কোনো হাসি, কারণ আমি সুফিয়া পরীকে অনেক ভালোবাসি। আমি সর্দারের দায়িত্ব পাবার পর অন্য জিনদের দিয়ে সুফিয়া পরীকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। জানি না সুফিয়া পরী কোথায় আছে, কেমন আছে। সুফিয়া পরীর মায়া আমাকে সবসময় কাঁদায়। আমি বিয়ে না করে আজও সুফিয়া পরীর অপেক্ষায় আছি, আর যতদিন বেঁচে আছি অপেক্ষায় থাকবো। প্রিয় লিসেনার, কেমন লাগলো সুফিয়া পরী ও আমার অসমাপ্ত এই গল্পটি? সবাই কমেন্ট করে জানাবেন। আমি চলে যাচ্ছি আরেকটা রহস্যময় চমকপ্রদ গল্পে। এই গল্পে জানতে পারবেন একজন জিনের মাতার সন্তানকে হারিয়ে প্রতিশোধ নিতে গ্রামবাসীর সাথে কি কি করেন। তা দেরি না করে শুরু করছি জিনপুরীর এই গল্পটি। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম শালবনপুর। গ্রামটা যেন পুরনো দিনের মতোই আছে। কাঁচা রাস্তা, বাঁশঝাড়, শালগাছ, তালগাছ, মাঝখানে ছোট্ট বাজার, আর একপাশে বিশাল এক বিল, যার নাম কালো বিল। কেউ জানে না কখন থেকে এর নাম কালো বিল। দিনের বেলায় পানি স্বাভাবিকই দেখায়, কিন্তু সূর্য ডোবার পর পানির রং অদ্ভুত কালচে হয়ে যায়। গ্রামের বয়স্করা বলে এই বিলের তলায় আগুনের মতো কিছু আছে, আর আছে অশরীরী বসতি। গ্রামের তরুণরা এসব গল্পে হাসাহাসি করলেও সন্ধ্যার পর খুব কম মানুষই বিলের কাছে যায়। আব্দুল করিম একজন গরিব কৃষক। মাটির ঘর, সামনে তুলসী গাছ, পাশে গরুর খোয়ার। এটি তার সংসার। তার একমাত্র মেয়ে রেশমা। রেশমার বয়স হলো শান্ত লাজুক, কিন্তু ভেতরে এক অদ্ভুত কৌতূহল। সে প্রকৃতি ভালোবাসে, বিশেষ করে কালো বিলের ধারে বসে সূর্যাস্ত দেখে। এটা তার নেশা। তার মা বারবার বলতো, মা সন্ধ্যার আগে বাসায় ফিরবি, বিলের ধারে ভালো না। রেশমা হেসে বলতো, ওসব কুসংস্কার আম্মা। কিন্তু গ্রামের মানুষ জানতো কালো বিল নিয়ে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। আষাঢ়ের শেষ দিন, আকাশে কালো মেঘ, বাতাসে ঘুমট ভাব। সেদিন বিকেলে রেশমা একা বের হলো। বিলের ধারেও গিয়ে বসতে তার মনে হলো আজ চারপাশ অস্বাভাবিক চুপচাপ। পাখির ডাক নেই, বাতাস নেই। পানির দিকে তাকিয়ে সে দেখতে পেল মাঝখানে যেন পানির ঘূর্ণি তৈরি হচ্ছে, কালো ছায়ার মতো কিছু একটা ঘুরছে। হঠাৎ তার কানে ভেসে এলো ফিস ফিস শব্দ। তুই অনেকদিন ধরে এখানে আসছিস, আমি তোকে দেখছি। রেশমা চমকে উঠে দাঁড়ালো। চারিদিকে কেউ নেই। তারপর হঠাৎ তার পায়ের নিচের কাদা নরম হয়ে গেল। সে পিছলে পড়ে গেল বিলের কিনারে। ঠিক তখন সে দেখল পানির ভেতর থেকে দুটো লাল চোখ জ্বলছে। হাওয়ার ঝাপটায় তার চুল উড়তে লাগলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। তার মাথার ভেতর ভারী কণ্ঠস্বর, দেখুন আমার। তারপর সব অন্ধকার। সন্ধ্যার পর গ্রামের দুজন ছেলে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। বাড়িতে নিয়ে এলে রেশমা চুপচাপ শুয়ে থাকে। ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলে হয়তো ভয় পেয়েছে, শরীর দুর্বল। কিন্তু রাত নামতেই আসল ঘটনা শুরু হলো। রাত প্রায় 2টা। হঠাৎ মাটির ঘরের দরজা নিজে থেকেই কট করে খুলে গেল। রেশমা বিছানায় উঠে বসলো। তার চোখ পুরো লাল, মুখে বিকৃত হাসি। তার গলা বদলে গেছে, মোটা ভারী পুরুষ কণ্ঠের মতো, এই ঘর আমার, বের হও সবাই। তার মা চিৎকার করে ওঠে। আবুল করিম এগিয়ে যেতেই রেশমা এমন জোরে ধাক্কা দিল যে তিনি মাটিতে পড়ে গেলেন। তার শরীর কাঁপছে, হাত পা অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছে। তারপর সে অচেনা ভাষায় কিছু বলতে লাগলো। ঘরের হারিকেন নিজে থেকে নিভে গেল। পরদিন খবর ছড়িয়ে পড়ে, রেশমারে জিন ধরেছে। গ্রামের হালিমা খালে এসে বলে এটা সাধারণ জিন না, বিলের জিন। সবাই ভয় পেতে শুরু করে। দূরের গ্রাম থেকে কবিরাজ আনা হলো। তিনি তাবিজ, আগুন, ধোঁয়া নিয়ে ঝাড়ফুঁক শুরু করলেন। প্রথমে রেশমা চুপচাপ ছিল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সে হাসতে লাগলো, তোর আমাকে তাড়াবি? কবিরাজ মন্ত্র পড়তে থাকেন। হঠাৎ ঘরের দেয়ালে ফাটল ধরার শব্দ হয়। রেশমা হঠাৎ উঠে দাঁড়িয়ে কবিরাজের দিকে তাকিয়ে বলে, আমি বিলের সন্তান, আমাকে কেউ মারতে পারবে না। তারপর একটা চাপটা বাতাস এলো। কবিরাজ ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। রাত বাড়ার সাথে সাথে রেশমার আচরণ ভয়ঙ্কর হতে থাকে। এক রাতে সে বাবার দিকে তাকিয়ে বলে, তুই যদি আমাকে বের করতে চাস, আমার মা আসবে। তারপর সে এমনভাবে হেসে উঠল যেন দূর থেকে আরেকটা নারী কণ্ঠ সেই হাসিতে যোগ দিল। বাইরে কালো বিলের দিকে তাকালে দেখা যায় পানির ওপর কুয়াশার মতো কিছু নড়ছে। গ্রামের কুকুরগুলো একসাথে চিৎকার করতে থাকে। এরপর থেকে রেশমা মাঝে মাঝে মাঝরাতে ঘর থেকে বের হয়ে বিলের দিকে হাঁটতে থাকে। 4 জন মিলে ধরে আনতে হয়। তার শক্তি অস্বাভাবিক। একদিন সে দেয়ালে হাত রাখতেই মাটির দেয়ালে দাগ পড়ে যায়। আব্দুল করিম কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমার মেয়েকে বাঁচাও। কিন্তু রাতের বাতাসে আবার সেই ফিসফিস।
আমার মা আসছে। গ্রামের আকাশ যেন ভারী হয়ে উঠল। মানুষ বুঝতে পারছে এটা শুধু শুরু। কালো বিলের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস, আর সেই ইতিহাসের দরজা খুলে গেছে। শালবনপুর গ্রাম যেন আর আগের মতো নেই। সূর্য উঠেছে, মানুষ উঠে যাচ্ছে, মাঠে যাচ্ছে, কিন্তু সবার চোখে একটাই ভয়। রাতে করিমের বাড়ি থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ, কখনো হাসি, কখনো কান্না, কখনো যেন একসাথে দুইটা কণ্ঠ কথা বলছে কেউ। গ্রামের মুরব্বীরা ঠিক করলো এবার দূর জেলার নাম করা কবিরাজ আনা হবে। 3 দিন পর বিকেলবেলা এলেন তিনি। লম্বা দাড়ি, কাঁধে লাল কাপড়, হাতে তমার লাঠি। নাম তার কবিরাজ রহিমউদ্দিন। তিনি বাড়িতে ঢুকেই থমকে গেলেন। এই ঘরে ভারী বাতাস, শক্ত জিন। রেশমা তখন চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত স্থির দৃষ্টি। কবিরাজ মাটিতে আগুন জ্বালিয়ে আসর বসালেন। তাবিজ, লবণ, লাল সুতা, ধূপ সব প্রস্তুত। গ্রামের মানুষ বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে। কবিরাজ মন্ত্র পড়া শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রেশমার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ সে মাথা তুলে তাকালো, তার চোখে এখন পুরো লাল। সে গম্ভীর কণ্ঠে বলল, তুই কি আমাকে ডাকছিস? কবিরাজ উত্তর দিলেন, আল্লাহর নাম নিয়ে বলছি। তুই কে? কেন এই মেয়ের শরীরে? রেশমা হেসে উঠল, কিন্তু সে হাসি তার নিজের না, যেন আরো কারোর। আমি কালো বিলের পাহারাদার, বহু বছর ধরে এখানে আছি। ঘরে আগুন হঠাৎ উঁচু হয়ে জ্বলে উঠল। কবিরাজ তামার লাঠি মাটিতে ঠুকে বললেন, তুই এই মেয়েকে ছাড়। রেশমার শরীর হঠাৎ মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে গেল। গ্রামের মানুষ বাইরে চিৎকার করে উঠল। রেশমার কণ্ঠ বদলে গেল, আমি একা না, আমার মা আছে। এই কথার সাথে সাথে ঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। বাইরে কালো মেঘ জমল। কবিরাজ জোরে মন্ত্র পড়তে লাগলেন। রেশমার চিৎকার করে উঠল। তার চোখ থেকে পানি নয়, কালচে তরল ঝরতে লাগলো। ঘরের ভেতর বাতাস ঘূর্ণির মতো ঘুরছে। হঠাৎ রেশমা হাত তুলে এমন জোরে ঝাঁকুনি দিল, কবিরাজ দেয়ালে ছিটকে পড়লেন। তারপর সে দাঁড়িয়ে বলল, আমাকে তাড়াতে পারবি? আগে তোর সাহস দেখাই। তার কণ্ঠ বিদ্রুপ। কবিরাজ আবার উঠে দাঁড়ালেন। তিনি আগুনে লবণ ছুড়ে দিলেন। ঘরে ধোঁয়া ছড়িয়ে পড়ল। রেশমা হঠাৎ প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা লড়াই চলল। শেষে কবিরাজ উচ্চস্বরে আয়াত পড়তে থাকেন। তার শরীর কাঁপতে থাকে। হঠাৎ তার মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বেরোতে থাকে। ধোঁয়ার ভেতর দুটো লাল চোখ দেখা যায়। একটা বিকট চিৎকার, তোরা বড় ভুল করলি, আমার মা আসবে। তারপর ধোঁয়া মিলে গেল। রেশমা অজ্ঞান হয়ে পড়ে রইল। গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ল, জিন গেছে। রেশমা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো, কিন্তু কবিরাজের মুখ গম্ভীর। তিনি বললেন, এটা শেষ না, ওর মা শক্তিশালী, সাবধানে থাকবা। গ্রামের মানুষ কথার গুরুত্ব দিল না। কয়েকদিন সব শান্ত। কালো বিলের পানি আবার স্বাভাবিক। 1 সপ্তাহ পর গ্রামের একজন যুবক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে বারবার বলছে, ও এসেছে। কালো চুল, লাল চোখ। তারপর সে মারা যায়। তারপর আরেকজন, তারপর 3 জন। সবাই একই লক্ষণ, ঠান্ডা শরীর, চোখ লাল, আর মৃত্যুর আগে একই কথা, সে এসেছে। এক রাতে গ্রামের মাঝখানে কুয়াশার ভিতর দেখা গেল একটা লম্বা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। চুল মাটিতে ছোঁয়া, চোখ আগুনের মতো লাল। তার কণ্ঠে ভেসে এলো, আমার সন্তানকে কে মারল? গ্রামের কুকুরগুলো চিৎকার করতে লাগলো। মানুষ দরজা বন্ধ করে কাঁপতে লাগলো। শালবনপুরে শুরু হলো ভয়ঙ্কর অধ্যায়। জিনের মা ফিরে এসেছে। শালবনপুর এখন আতঙ্কের গ্রাম। রাত নামলে চারিদিক যেন জমাট অন্ধকারে ঢেকে যায়। বাতাসও কেমন এক ঠান্ডা গন্ধ, কাঁচা মাটি আর পচা কিছুর মিশ্রণ। জিনের মা ফিরে এসেছে, এই বিশ্বাস এখন পুরো গ্রামে। সেদিন গভীর রাতে গ্রামের মাঝখানে হঠাৎ ঝড় উঠল, কিন্তু অদ্ভুত ব্যাপার, আকাশে কোনো মেঘ নেই। হঠাৎ মসজিদের মিনারের পাশ দিয়ে কালো কুয়াশা নেমে এলো। তার ভিতর দেখা গেল লম্বা চুলওয়ালা এক ছায়া। পরদিন সকালে দেখা গেল গ্রামের বৃদ্ধ রহমত আলী নিজের উঠানে অচেতন হয়ে পড়ে আছে। তার শরীর বরফের মতো ঠান্ডা, চোখ লালচে। মরার আগে সে শুধু বলছিল, ও আমার দিকে তাকিয়েছিল। এরপর একে একে 3 জন অসুস্থ হয়ে পড়ে। এই রোগটা অন্যরকম, শরীর ঠান্ডা হয়ে যায়, রাতে জ্বর আসে। স্বপ্নে সবাই একই জিনিস দেখে, একজন লম্বা নারী, চুল মাটিতে লেগে আছে, চোখ লাল, আর সে বলে, আমার সন্তানের রক্তের বদলা নেবে। ডাক্তার ডাকা হলো পাশের উপজেলা থেকে। তিনি পরীক্ষা করে বললেন, এটা কোনো সাধারণ অসুখ না, কিন্তু কারণ বুঝতে পারছি না। গ্রামের মানুষ বুঝে গেছে এটা প্রতিশোধ। একজন তান্ত্রিক এলেন পাশের জেলা থেকে।
তিনি বললেন, এটা শক্ত জিনির মা, আগুনে কাজ হবে না। তিনি গ্রামের মাঝখানে বড় পূজার আসর বসালেন। চারিদিকে আগুন, ধূপ, মন্ত্র। হঠাৎ বাতাস থেমে গেল, তারপর আগুন একসাথে নিভে গেল। তান্ত্রিকের গলা আটকে গেল, সে হাঁপাতে লাগলো। তার চোখের সামনে দেখা গেল কালো চুল বাতাসে ভাসছে। তারপর সে মাটিতে পড়ে গেল। চেতনা ফেরার পর সে বলল, আমি পারবো না, এই শক্তি অনেক বড়। এই সময় গ্রামের কয়েকজন বৃদ্ধ এক পুরনো কথা মনে করল। বহু বছর আগে কালো বিলে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। এক নারীকে গ্রামবাসী জাদুবিদ্যার অভিযোগে পিটিয়ে হত্যা করেছিল। তার ছোট সন্তান পানিতে ডুবে মারা যায়। লোকজন বলে সে নারী আসলে মানুষ ছিল না, জিনের রূপে এসেছিল। তখন থেকেই বিলের নাম হয় কালো বিল। এখন সবাই বুঝতে পারছে রেশমার শরীরে যে জিন ছিল সে সেই সন্তানের আত্মা, আর এখন তার মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। এক রাতে পুরো গ্রামে লালচে কুয়াশা নেমে এলো। বাতাসে কেমন ধাতব গন্ধ। লোকজন দরজা বন্ধ করে বসে আছে। হঠাৎ করিমের বাড়ির সামনে একটা বিকট চিৎকার শোনা গেল। সবাই জানলা দিয়ে তাকিয়ে দেখল মাটির উপর ছায়ার মতো কিছু ঘুরছে। তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই নারী। তার চুল মাটিতে লেগে আছে, চোখ আগুনের মতো জ্বলছে। হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার সন্তানকে মেরেছ, এখন তোমরা মরবে। তার সাথে কথার পাশাপাশির ঘরের এক শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরদিন একজন করে মানুষ মারা যাচ্ছে, কেউ রক্ষা করতে পারছে না। কবিরাজ রহিমউদ্দিনকে আবার ডাকা হলো। তিনি এসে বিলের ধারে দাঁড়িয়ে বললেন, এই শক্তি থামাতে হলে আলেম মানুষ দরকার, আমার সাধ্যের বাইরে। গ্রামের এক মুরব্বী সিদ্ধান্ত নিল, দূরের এক হুজুর আছেন যিনি জিন তাড়ানোর জন্য বিখ্যাত, তাকে আনতে হবে। রাতে আব্দুল করিম স্বপ্নে দেখল বিলের পানি লাল হয়ে আছে। তার মাঝখানে দাঁড়িয়ে সে নারী বলছে, আমি আসছি, পুরো গ্রাম আমার হবে। হঠাৎ সে ঘুম ভেঙে উঠে বসে, দেখে ঘরের দরজায় লম্বা ছায়া দাঁড়িয়ে। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বাইরে কুকুরের চিৎকার, আকাশে কালো মেঘ। শালবনপুর এখন মৃত্যুর অপেক্ষায়। শালবনপুর এখন অর্ধেক খালি গ্রাম। অনেকেই আত্মীয়ের বাড়িতে চলে গেছে। যারা আছে তারা শুধু ভয় আর অপেক্ষার মধ্যে বেঁচে আছে। প্রতিদিন সন্ধ্যা নামলেই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। মসজিদের আজান শেষ হতেই সবাই দরজা জানলা বন্ধ করে দেয়। কিন্তু কালো বিলের দিক থেকে প্রতি রাতে কুয়াশা ভেসে আসে। গ্রামের মুরব্বীরা খবর পেল দূরের এক গ্রামে একজন আলেম মানুষ আছেন, নাম হাফেজ কাদের হুজুর। তিনি নাকি বহুবার জিন আসরের মোকাবিলা করেছেন। দুজন লোক 3 দিনের পথ পাড়ি দিয়ে তাকে আনতে গেল। হুজুর প্রথমে চুপ করে সব কথা শুনলেন, তারপর বললেন, এটা প্রতিশোধের আগুন, তবে আল্লাহর রহমতে আগুনও নিভে যায়। তিনি শালবনপুরে আসতে রাজি হলেন। হুজুর গ্রামে ঢুকতে অদ্ভুত ঘটনা ঘটল। আকাশে হঠাৎ কালো মেঘ জমল, বাতাস ভারী হয়ে গেল। হুজুর বিলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এখানে পুরনো ক্ষোভ জমে আছে। তিনি করিমের বাড়িতে গিয়ে রেশমার মাথায় হাত রাখলেন। রেশমা কেঁপে উঠল। একটা নারী কণ্ঠ ভেসে এলো, তুইও মরবি। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। হুজুর বললেন, আজ রাতে মুখোমুখি হতে হবে, বিলের ধারেই। গ্রামের মানুষ ভয়ে কাঁপলেও সাহস করল। বিলের ধারে বড় করে আলো জ্বালানো হলো। চারপাশে আয়াত পড়া শুরু হলো। রাত গভীর হলো। হঠাৎ বিলের পানি অস্বাভাবিক কাঁপতে লাগলো। মাঝখান থেকে কুয়াশা উঠল। তার ভেতর থেকে ধীরে ধীরে বের হলো সেই নারী মূর্তি। চুল মাটিতে লেগে আছে, চোখ লাল। তার কণ্ঠ কাঁপিয়ে দিল চারিদিক। তোমরা আবার সাহস করেছ। গ্রামের কয়েকজন মানুষ ভয় পেয়ে পড়ে গেল। হুজুর সামনে এগিয়ে গেলেন। তিনি উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। নারী মূর্তি হঠাৎ চিৎকার করে উঠল। বাতাস ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো। কয়েকজন লোক মাটিতে পড়ে গেল। হুজুর স্থির দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, তোর সন্তান ভুল করেছে, আর তুই নিরাপদ রাত মানুষ মারছিস। নারী রাগে কাঁপতে লাগলো। তার চুল বাতাস উঠতে লাগলো। হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ল। একটা অদৃশ্য শক্তি হুজুরকে আঘাত করলো। তিনি এক পা পিছে গেলেন, কিন্তু আয়াত পড়া থামালেন না। নারী ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ করল। তার মুখ বিকৃত হয়ে গেল। চোখ থেকে আগুনের মতো আলো বের হতে লাগলো। তার চারপাশে কালো ছায়া ঘুরছে। সে চিৎকার করে বলল, আমি এই বিলের রানী, এই গ্রাম আমার। বাতাসে লালচে ধোঁয়া ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলো। দীর্ঘক্ষণ আয়াত আর চিৎকার করতে লাগলো। হঠাৎ বিলের পানি প্রচণ্ড ঢেউ তুলল। একটা বজ্রপাত হলো। তার আলোয় দেখা গেল নারী মূর্তি ধীরে ধীরে বিলের ভেতরে মিলে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে সে চিৎকার করে বলল, আমি ফিরবো পুরো শক্তি নিয়ে। সবকিছু আবার নিস্তব্ধ। হুজুর মাটিতে বসে পড়লেন। তিনি বললেন, এটা ছিল পরীক্ষা।
শেষ লড়াই এখনো বাকি। গ্রামের মানুষ বুঝলো এবার সিদ্ধান্তের সময় আসছে। শালবনপুর এখন যেন অভিশপ্ত এক ভূখণ্ড। দিনে সূর্য ওঠে ঠিকই, কিন্তু মানুষের মুখে হাসি নেই। রাতে বাতাসে অদ্ভুত শীতলতা নামে, যেন কেউ অদৃশ্য হয়ে গ্রামে ঘুরে বেড়ায়। হাফেজ কাদের হুজুর সেই রাতের লড়াইয়ের পর খুব কম কথা বলছেন। তার চোখে গভীর চিন্তা। তিনি বললেন, ও এখনও পুরো শক্তি ব্যবহার করেনি। রক্তচাঁদের রাতে সে ফিরবে। গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে গেল। 2 দিন পর পূর্ণিমা, কিন্তু আকাশে চাঁদ উঠতে দেখা গেল চাঁদের চারপাশে লালচে আভায় ঢেকে গেছে। বৃদ্ধ আব্দুল সালাম কাঁপা গলায় বললেন, এটা ভালো লক্ষণ না। সে রাত থেকে শুরু হলো ভয়ঙ্কর তাণ্ডব। আগে 2-3 দিন একজন মারা যেত, এখন এক রাতে 2 জন অসুস্থ হয়ে পড়ছে। তাদের চোখের নিচে কালো দাগ, শরীর ঠান্ডা, মুখে একটাই কথা, সে আমার শ্বাস টানছে। ডাক্তার আবার এলেন, কিন্তু এবার তিনি ভয় পেয়ে গেলেন, কারণ রোগীদের শরীরে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু জীবন নেমে যাচ্ছে ধীরে ধীরে। এক রাতে করিমের বাড়ির সামনে হঠাৎ ছায়া নড়ল। রেশমা তখন নামাজ পড়ছিল। হঠাৎ তার শরীর কেঁপে উঠল, তার চোখ কিছুক্ষণ ফাঁকা হয়ে গেল। সে ধীরে বলল, সে এসেছে, আর সে পুরো শক্তিতে আসবে। হুজুর সঙ্গে সঙ্গে বিলের দিকে তাকালেন। বিলের পানি লালচে হয়ে উঠেছে। হুজুর গ্রামের কয়েকজন বৃদ্ধকে নিয়ে পুরনো কবরস্থানের দিকে গেলেন। একটা ভাঙা কবর আছে, যেটা কেউ দেখভাল করে না। লোকজন বলল, এটা সেই নারীর কবর যারে বহু বছর আগে মারছিল। হুজুর মাটি ছুঁয়ে চোখ বন্ধ করলেন। তিনি বুঝলেন, নারী আত্মা পুরোপুরি মুক্ত হয়নি। তার সন্তান মারা যাওয়ার কষ্ট তাকে অন্ধ প্রতিশোধে ঠেলে দিয়েছে। হুজুর ঘোষণা করলেন, আজ রাতে শেষ মোকাবেলা, সবাই সাহস রাখো। বিলের চারপাশে বড় করে আলো জ্বালানো হলো। গ্রামের পুরুষেরা সারিবদ্ধ দাঁড়ালো, মহিলারা ঘরে বসে দোয়া পড়তে লাগলো। রেশমা এবার নিজে থেকে বলল, আমাকে নিয়ে যান, ও আমার মাধ্যমে আসবে। করিম কাঁদতে লাগলো, মা তুই যাবি না? কিন্তু হুজুর বললেন, ওর সাহস দরকার। রাত গভীর হলো, চাঁদ পুরো লাল। হঠাৎ বিলের পানি ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। একটা বিকট শব্দ হলো। কুয়াশা ভেতর থেকে ধীরে ধীরে বের হলো সেই নারী মূর্তি, কিন্তু এবার আগের চেয়ে ভয়ঙ্কর। তার শরীরের চারপাশে কালো ছায়া ঘুরছে, চুল যেন জীবন্ত সাপের মতো নড়ছে। সে চিৎকার করে উঠল, আজ শেষ করবো তোমাদের। বাতাসে ধুলো উঠতে লাগলো। কয়েকজন মানুষ মাটিতে পড়ে গেল। হুজুর সামনে এগিয়ে গেলেন। তিনি আয়াত পড়তে লাগলেন। হঠাৎ নারী রেশমার দিকে তাকালেন, তুই আমার সন্তানের জায়গা নিয়েছিলি। রেশমার চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। সে কাঁপছে, কিন্তু পিছায়নি। নারী ঝাঁপিয়ে পড়তেই হুজুর হাত তুলে দোয়া পড়লেন। একটা অদৃশ্য শক্তি দুদিকে ধাক্কা দিল। বিলের পানি উঁচু হয়ে উঠল। হুজুর মাটিতে এক বৃত্ত এঁকে সেখানে দাঁড়িয়ে রইলেন। তিনি উচ্চস্বরে দোয়া পড়তে লাগলেন। নারী চিৎকার করতে লাগলো, তার চোখের লাল আগুন কমতে শুরু করলো, কিন্তু হঠাৎ সে প্রচণ্ড শক্তিতে বাতাস ছুড়ে দিল। চারিদিকে অন্ধকার হয়ে গেল। রেশমা পড়ে গেল মাটিতে। করিম চিৎকার করে উঠল, মা! অন্ধকারের ভেতর নারী কণ্ঠ ভেসে এলো, আমি শেষ হব না, আমি ছড়িয়ে যাব। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। চাঁদের আলো অস্বাভাবিক হলো, কিন্তু বিলের পানি শান্ত। কিন্তু হুজুর হাঁপাচ্ছেন। তিনি বললেন, ওকে পুরোপুরি থামতে হলে বন্দিও করতে হবে চিরতরে। গ্রামের মানুষ বুঝলো শেষ অধ্যায় সামনে। রক্তচাঁদের রাতে সেই সংঘর্ষের পর শালবনপুর যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। 2 দিন কোনো মৃত্যু হয়নি, কেউ অসুস্থ হয়নি, কিন্তু এই নীরবতাই যেন আরো ভয়ঙ্কর। হাফেজ কাদের হুজুর করিমের বাড়িতে অবস্থান করছেন। তিনি খুব কম কথা বলছেন, বেশি সময় ইবাদতে থাকছেন। 3য় দিনের বিকেলে তিনি গ্রামের মুরব্বীদের ডাকলেন। হুজুর শান্ত গলায় বললেন, ওকে ধ্বংস করা যাবে না, ও বহু পুরনো সত্তা, কিন্তু বন্দি করা সম্ভব। গ্রামের লোকজন উৎকণ্ঠায় তাকিয়ে আছে, কোথায় বন্দি করবেন? করিম জিজ্ঞাসা করল। হুজুর উত্তর দিলেন, যেখান থেকে শক্তি নেই, সেই কালো বিলের নিচেই। সবে স্তব্ধ। বিলের ধারে আবার যেতে হবে। হুজুর বললেন, ওর শক্তির উৎস পানি, তাই পানি ভেতরে ওকে আটকে রাখতে হবে। সে রাতে আবার অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। বিলের পানি নিজে নিজেই ঘোলা হয়ে উঠল। মাছ ভেসে উঠতে লাগলো মৃত অবস্থায়। গ্রামের কয়েকজন বলল, ও বুঝে গেছে কিছু হতে যাচ্ছে। রাতের বাতাসে আবার সেই নারী কণ্ঠ, তোমরা ভাবছো আমাকে বেঁধে রাখবা? কুকুরগুলো একসাথে হাউমাউ করে উঠল। হুজুর বিলের চারপাশের 4 কোণে 4টি আলো বসাতে বললেন। মাটিতে নির্দিষ্ট জায়গায় আয়াত লিখলেন। মাঝখানে বড় এক বৃত্ত আঁকা হলো। রেশমা নিজে এসে বলল, হুজুর সে আজ আমাকে রাখছে। তার চোখে ভয় কিন্তু দৃঢ়তা আছে। হুজুর বললেন, আজও শেষ চেষ্টা করবে।
রাত গভীর হলো। হঠাৎ বিলের মাঝখানে কালো আগুনের মতো কিছু জ্বলতে লাগলো। আগুন কিন্তু শেখা কালো। তার ভিতর থেকে ধীরে ধীরে উঠে এলো সে নারী মূর্তি, কিন্তু এবার তার শরীরের চারপাশে ধোঁয়া নয়, কালো আগুন ঘুরছে। তার কণ্ঠ বজ্রের মতো, তোমরা সাহস করেছ আমাকে আটকে রাখতে। বাতাস এত জোরে বইতে লাগলো যে কয়েকজন মানুষ পড়ে গেল। হুজুর বৃত্তের ভেতরে দাঁড়িয়ে উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। নারী ঝাঁপিয়ে পড়ল। তার কালো আগুন বৃত্তে লাগতেই আগুনের মতো শব্দ হলো। একটা অদৃশ্য দেয়াল তাকে থামিয়ে দিল। সে রাগে চিৎকার করলো। বিলের পানি ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। হঠাৎ নারী রেশমার দিকে তাকালো। তুই আমার সন্তানের শরীর কেড়ে নিয়েছিলে। রেশমা কাঁপতে লাগলো। তার মাথা ধরে বসে পড়ল। তার চোখ আবার লাল হতে লাগলো। হুজুর বললেন, বুঝলেন, নারী আবার তাকে মাধ্যম বানাতে চাইছে। তিনি দ্রুত দোয়া পড়তে পড়তে রেশমার দিকে এগুলেন। রেশমা চিৎকার করে উঠল, আব্বা, সে আমাকে টানছে। করিম কাঁদতে লাগলো, কিন্তু সামনে এগোতে পারল না। হুজুর শেষ আয়াত শুরু করলেন। নারী ভয়ঙ্কর গর্জন দিল। তার কালো আগুন চারিদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ আকাশে বজ্রপাত হলো। বিলের পানি উঁচু হয়ে যেন উঠের দেয়ালের মতো দাঁড়িয়ে রইল। তারপর সেই পানি ঘূর্ণির মতো নারীর চারপাশে ঘুরতে লাগলো। সে চিৎকার করতে লাগলো, আমি ফিরবো, আমি বন্দী হব না। কিন্তু ধীরে ধীরে তার শরীর পানির ঘূর্ণির মধ্যে আটকে যেতে লাগলো। কালা আগুন নিভে গেল। শেষ মুহূর্তে হুজুর উচ্চ স্বরে দোয়া পড়ে হাত তুলে দিলেন। একটা বিকট শব্দ হলো, তারপর সব নিস্তব্ধ। বিলের পানি শান্ত হয়ে গেল। চাঁদের আলো স্বাভাবিক। নারী আর নেই। কিন্তু হুজুর মাটিতে বসে পড়লেন। তার মুখ ফ্যাকাশে। তিনি বললেন, ও এখন বন্দি, কিন্তু বিলের নিচে। যদি কখনো এই জায়গা অসম্মান করা হয়, আবার যে করবে। গ্রামের মানুষ হাফ ছেড়ে বাঁচল। রেশমা ধীরে ধীরে স্বাভাবিক হলো, কিন্তু বিলের মাঝখানে সেই রাত থেকে এক কালো দাগ রয়ে গেল, যেন কেউ গভীর ঘুমিয়ে আছে। জিনের মাকে বন্দি করার সেই রাতের পর শালবনপুর যেন নতুন করে শ্বাস নিতে শুরু করলো। 2 দিন 3 দিন 1 সপ্তাহ কেউ অসুস্থ হলো না, কেউ রহস্যময় মৃত্যুবরণ করলো না। মানুষ আবার ধান খেতে যেতে শুরু করলো। বাজারে চায়ের দোকানে আড্ডা বসলো, কিন্তু একটাই জিনিস বদলায়নি। কালো বিলের মাঝখানে সেই কালচে দাগ, যেন পানির তলায় কিছু ঘুমিয়ে আছে। রেশমা এখন অনেকটা স্বাভাবিক, কিন্তু প্রতি রাতেই সে একই স্বপ্ন দেখে। সে দাঁড়িয়ে আছে বিলের ধারে, পানি শান্ত। হঠাৎ পানি নিচ থেকে ধীরে ধীরে 2 লাল চোখ খুলে যায়। তারপর সে কণ্ঠ, আমি শেষ হইনি। রেশমা ঘুম ভেঙে চিৎকার করে ওঠে। করিম দৌড়ে আসে। মা, কি হয়েছে? রেশমা কাপা গলায় বলে, সে নিচে আছে, কিন্তু ঘুমাই নাই। হাফিজ কাদের হুজুর এখনো গ্রামে আছেন। তিনি গ্রামের লোকদের একত্র করে বললেন, ও বন্দী হয়েছে, কিন্তু শক্তির নিঃশেষ হয়নি। এই বিল পবিত্র রাখতে হবে। কেউ অপবিত্র কাজ করবে না, কেউ পাথর ছুড়বে না, কেউ রাতের পর যাবে না। গ্রামের মানুষ মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু ভয় মানুষের মনে সহজে মরে না। এক রাতে গ্রামের কুকুরগুলো আবার হাউমাউ করে উঠল। কেউ মারা যায়নি, কিন্তু বিলের পানি অস্বাভাবিকভাবে ঢেউ তুলল। পরদিন দেখা গেল বিলের পাড়ের একটা বড় শাল গাছ হেলে পড়েছে। বৃদ্ধ আব্দুল সালাম বললেন, ও হয়তো নড়ছে। গ্রামের কয়েকজন যুবক সাহস করে বিলের কাছে গেলেন। তারা দেখতে পেল সেই কালো দাগটা একটু বড় হয়েছে। একদিন গ্রামের এক বখাটে ছেলে সাহস দেখাতে গিয়ে বিলের দিকে পাথর ছুড়ল। সে হাসতে হাসতে বলল, এসব কুসংস্কার। সে রাতে ছেলেটা অসুস্থ হয়ে পড়ল। তার জল এলো না, কিন্তু সে ঘুমের মধ্যে কাঁদতে লাগলো। পানি ঠান্ডা, খুব ঠান্ডা। ভোরের আগে সে অজ্ঞান হয়ে গেল। হুজুর গিয়ে দোয়া পড়লেন। সকালে সে সুস্থ হলো। হুজুর কড়া গলায় বললেন, আমি সতর্ক করেছিলাম। সে রাতে রেশমা আবার স্বপ্নে দেখল, কিন্তু এবার স্বপ্নটা অন্যরকম। সে দেখল বিলের নিচে অন্ধকার গহ্বর। সেখানে বাঁধা আছে সেই নারী মূর্তি। তার চারপাশে আলোর মতো আয়াত ঘুরছে, কিন্তু তার চোখ খোলা। সে ধীরে ধীরে হাসছে। সময় হলে আমি আবার উঠব। রেশমা ঘুম ভেঙে উঠে হাঁপাতে লাগলো। পরদিন সকালে হুজুর করিমকে বললেন, আমার কাজ প্রায় শেষ, কিন্তু শেষ একটা কাজ বাকি। কি কাজ? করিম জিজ্ঞাসা করল। এই জায়গায় একটা ছোট মসজিদ বা মক্তব করতে হবে। আল্লাহর নাম উচ্চারিত হলে অশুভ শক্তি দুর্বল হয়। গ্রামের মানুষ রাজি হলো। সবাই মিলে বিলের একপাশে ছোট্ট একটা ঘর তুলতে শুরু করলো। ঘর বানানোর শেষ রাতে অদ্ভুত ঘটনা ঘটল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বিলের পানি একবার ঘূর্ণি খেল, তারপর আবার শান্ত। হুজুর চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন। তিনি ধীরে বললেন, ও বুঝেছে জায়গাটা বদলে যাচ্ছে। রেশমা দূর থেকে বিলের দিকে তাকিয়েছিল। সে স্পষ্ট দেখল পানি নিচে কিছু একটা নড়ল, একটা কালো ছায়া। কিন্তু এবার সে ভয় পেল, চিৎকার করল না।
সে শুধু ফিসফিস করে বলল, তুমি বন্দি আছো, বেরোতে পারবে না। মসজিদের প্রথম আজান বিলের পাশে ভেসে উঠল। সেই দিন থেকে গ্রামে আর কোনো অস্বাভাবিক মৃত্যু হয়নি। মানুষ ধীরে ধীরে আগের জীবনে ফিরে গেল। হুজুর গ্রাম ছাড়ার আগে বললেন, মনে রাখবে, অশুভ শক্তি কখনো পুরোপুরি মরে না, তাকে নিয়ন্ত্রণ রাখতে হয়। তিনি চলে গেলেন। এক গভীর রাতে বহুদিন পর বিলের মাঝখানে ছোট্ট একটা বুদবুদ উঠল, তারপর আরেকটা, তারপর ধীরে ধীরে দুটো লালচে বিন্দু এক মুহূর্তের জন্য জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল। পানি আবার শান্ত। কিন্তু দর্শক জানে, অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। শালবনপুর গ্রাম এখন সত্যি যেন নিঃশব্দ এক জগৎ। মসজিদ আর নতুন ছোট্ট মক্তব তৈরি হওয়ার পর গ্রামে স্বাভাবিক জীবন ফিরে এসেছে। মানুষ ধান খেতে গেছে, বাজারে চায়ের দোকানে হাসি ফুটছে। রেশমাও ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক। কিন্তু একটা জিনিস বদলায়নি, কালো বিলের মাঝখানে সেই অদৃশ্য দাগ। দিনের আলোয় শান্ত মনে হলেও রাতের অন্ধকারে যেন তার নিঃশব্দ জেগে থাকে। এক বিকালে গ্রামের দুই শিশু লতা আর করিম বিলের ধারে খেলছিল। হঠাৎ তারা লক্ষ্য করলো পানির মধ্যে কালো দাগটা অল্প নড়ছে। লতা চাচালো, দেখছিস পানি কেমন অদ্ভুত হচ্ছে? করিম ভয় পেয়ে দৌড়ে পালালো। তারা বুঝতে পারলো মাছ না, বরং কিছু অদ্ভুত নড়ছে। রেশমা পরে বিলের ধারে গিয়ে পানি দেখলো, চোখ বন্ধ করে ধীর গলায় বলল, তুমি আবার নড়ছ? না, নয়, এখনো ঘুমোওনি, আমি জানি। মানুষ বুঝলো জিনের মা পুরোপুরি শক্তি হারায়নি। হাফিজ কাদের চৌধুরী চলে যাওয়ার পর গ্রামের মসজিদে নতুন ইমাম এসেছেন, মাওলানা ইউসুফ। তরুণ কিন্তু সাহসী। রেশমা গিয়ে সব কথা খুলে বলল, স্বপ্ন, বিলের অদ্ভুত ঘটনা, পানির অদ্ভুত নড়াচড়া। মাওলানা ইউসুফ বললেন, যদি আলো দুর্বল হয় তাকে শক্ত করতে হবে, পুরো গ্রামকে একসাথে দোয়া করতে হবে। আল্লাহর নাম উচ্চারিত হলে অশুভ শক্তি দুর্বল হয়। গ্রামের লোকজন সম্মতি দিল। তাদের মনে ভয় কিন্তু আশাবার জাগতে শুরু করলো। রাত নামলে আবার অস্বাভাবিক বাতাস বইতে লাগলো। কেউ অসুস্থ হয়নি, কেউ মারা যায়নি, তবে গ্রামের অনেকেই একই স্বপ্ন দেখল। বৃষ্টির মতো পানি ডাকছে, কালো চোখের ছায়া ভেসে উঠছে, ছায়াটি ধীরে ধীরে গা ঘেঁষছে। রেশমা ঘুম ভেঙে ভীত হয়ে উঠছে, কিন্তু সে এবার চিৎকার করছে না, কেবল ফিসফিস করে বলছে, আমি জানি তুমি আছো, কিন্তু এবার আমি ভয় পাবো না। মাওলানা ইউসুফ পুরনো কবরের জায়গায় গেলেন। ভাঙা কবর, মরিচা ধরা লোহার দড়ি, পচা কাঠ সবে থেকেই নারীকে নির্দেশ করছে, যার সন্তান বহু আগে মারা গেছে। তিনি বুঝলেন জিনের মা এখনো পুরোপুরি ধ্বংস হয়নি, শুধু বন্দি অবস্থায় রয়েছে। সময়ের সাথে সে বন্ধন ধীরে ধীরে দুর্বল হতে পারে। গ্রামের মানুষ হুজুরের কথা মনে রেখে সিদ্ধান্ত নিল, বিলের ধারে কেউ রাতের পর যাবে না, কেউ অপবিত্র কাজ করবে না, পাথর বা অন্য কিছু ছুঁড়বে না। তাদের মানতে হয়েছে। রাত যখন সবাই ঘুমাচ্ছে, বিলের মধ্যে পানি অল্প ঢেউ তুলল। ছোট্ট একটা ফাটল দেখা গেল। দুই লালচে বিন্দু এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। রেশমা তাদেরকে ফিসফিস করে বলল, তুমি এখনো আছো, কিন্তু এবার আমি তোমাকে আর ভয় পাবো না। বিল আবার শান্ত হয়ে গেল, কিন্তু গ্রামবাসী জানে নিঃশব্দ ফাটল মানে অশুভ শক্তি এখনো ঘুমিয়ে আছে, কিন্তু চোখ খুলে রাখছে। যেখানে দেখা যাবে গ্রামের এক নতুন দোয়া, বিলের শক্তির পরীক্ষা এবং জিনের মা আরো শক্তিশালী হয়ে ধীরে ধীরে ফিরছে। শালবনপুর এখন যে শান্ত মনে হচ্ছে, তা এক ফাঁকের মধ্যে ভেঙে যেতে পারে। মসজিদ এবং নতুন মক্তব তৈরি হওয়ার পর গ্রামে সত্যি পরিবর্তন এসেছে। মানুষ আবার ধান খেতে যায়, বাজারে দোকান খোলে। রেশমাও আগের মতো খেলাধুলা করছে, কিন্তু কালো বিলের মধ্যকার দাগ নিঃশব্দে হেলান দেয়, যেন অপেক্ষা করছে। রেশমা জানে জিনের মা এখনো ঘুমাচ্ছে না। এক বিকেলে গ্রামের যুবক রুবেল এবং তার ছোট বোন লীলা বিলের ধারে গেল। হঠাৎ তারা লক্ষ্য করলো পানি অস্বাভাবিকভাবে ঘূর্ণন করছে। রুবেল চেঁচালো, দেখেছ, পানি নড়ছে না, এটি যেন ঘুরছে। লীলা ভয় পেয়ে কেঁপে উঠল। এটার খেলাধুলা নয়। পানি ভেতর থেকে ধীরে ধীরে উঁচু হলো, ছোট ছোট লালচে বুদবুদ। একবার বাতাসে ফিসফিস শব্দ ভেসে এলো। আমি অপেক্ষা করছি। গ্রামের মানুষ আতঙ্কিত হলো। রেশমা ইমাম মাওলানা ইউসুফকে সব ঘটনা খুলে বলল। স্বপ্ন বিলের নড়াচড়া, পানি লালচে বুদবুদ। মাওলানা ইউসুফ গভীরভাবে চিন্তা করে বললেন, এখন আমরা একসাথে গ্রামবাসীর সামনে বিশেষ দোয়ার আয়োজন করব। আল্লাহর নাম উচ্চারণের মাধ্যমে অশুভ শক্তি আরো দুর্বল হবে। গ্রামের লোকজন সম্মতি দিল। তারা বুঝেছে এটি শেষ সুযোগ না, তবে প্রস্তুতি শেষ নয়। রাত গভীর হলো। গ্রামের সব মানুষ মসজিদের সামনে জড়ো হলো। তেলাওয়াত শুরু হলো।
আয়াত পড়া হলো। হঠাৎ বিলের পানি উঁচু হয়ে ঘূর্ণির মতো উঠল। দৃশ্য ভয়ঙ্কর, কুয়াশা ঘন হয়ে উঠছে, বাতাস স্থির, চারপাশে কালো ছায়া ঘুরছে। বিলের মাঝখানে দেখা গেল নারী মূর্তি ধীরে ধীরে উঠছে, চুল মাটিতে লেগে আছে, চোখ আগুনের মতো জ্বলছে। সে চিৎকার করে বলল, আমি ক্লান্ত না, আমি এখনই আসছি। গ্রামের মানুষ মাটিতে বসে প্রার্থনা করছে। রেশমা শান্ত, তবে তার বুক কাঁপছে। সে ফিসফিস করে বলল, আমি জানি তুমি এখানে আছো, কিন্তু এবার আমি ভয় পাবো না, আমি সাহসী। নারী ধীরে ধীরে বৃত্তের মধ্যে ঢুকলো, যেখানে মাওলানা ইউসুফ আয়াত পড়ছিলেন। কালো আগুন চারপাশে ছড়িয়ে পড়ল। তার চোখ লাল, কিন্তু আগুনের তীব্রতা আগের চেয়ে কম। হঠাৎ সে রেশমার দিকে তাকালো, তুই আমার সন্তানের জায়গা কেড়ে নিয়েছিস, এখন দেখব তোর সাহস। রেশমা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার হাত কম্পন করছে, কিন্তু সে পিছপা হয়নি। মাওলানা ইউসুফ দ্রুত দোয়া পড়তে শুরু করলেন। চারপাশে আলোক রাশি ঘুরছে, যেন অশুভ শক্তিকে ঘিরে রাখছে। নারী হঠাৎ এক শক্তিশালী ঝাঁপ দিয়ে বৃত্তের ভেতরে প্রবেশ করল। বিলের পানি উঁচু হয়ে ঢেউ তুলল, কালো আগুন ঘূর্ণির মতো ছড়িয়ে পড়ল। হুজুরের আয়াত পড়ার সাথে সাথে নারী শক্তি হ্রাস পেতে শুরু করল। তার চিৎকার শুনতে পারছিল পুরো গ্রাম। কিছু মানুষ মাটিতে পড়ে গেল। রেশমা মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ নারীর চোখ ফিক হয়ে গেল। ধীরে ধীরে কালো ছায়া পানির ভেতরে মিলে গেল। আমি ক্লান্ত, আমি আবার ফিরে আসবো না। বিলের পানি শান্ত হলো, কালো দাগ মিলিয়ে গেল। গ্রামের মানুষ মনে মনে বলল, শান্তি এসেছে। কিন্তু রেশমা জানে এই শক্তি চিরতরে শেষ হয়নি, ছোট্ট ফাটল থেকে পুনরায় জেগে উঠতে পারে। মাওলানা ইউসুফ গ্রামবাসীর সঙ্গে শেষ প্রার্থনা করলেন। অশুভ শক্তি যতটা সম্ভব দমন করা হলো, তবে আমরা সবসময় সতর্ক থাকব। রেশমা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, শেষ পর্যন্ত আলো জিতেছে। বিল শান্ত, বাতাস স্থির, কিন্তু নীরবতা ভীতিকর। শালবনপুর গ্রাম এখন দিনের আলোয় শান্ত মনে হলেও রাতের অন্ধকার এখনো নিঃশব্দে নজর রাখছে। কালো বিল, যেখানে জিনের মা একবার বন্দী হয়েছিল, এখনো রহস্য ঘন করেছে। মাওলানা ইউসুফ ঘোষণা করলেন, আজ রাতই চূড়ান্ত রাত। আমরা সেই অশুভ শক্তি চিরতরে সীমাবদ্ধ করব। গ্রামের সব মানুষ একত্রিত হলো, পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু, সকলেই দোয়া পড়তে প্রস্তুত। রেশমা ঠিক জানে আজকে সে নিজের সাহসিকতার পরীক্ষা দেবে। রাত নামতেই বিলের পানি অস্বাভাবিকভাবে ঘূর্ণন শুরু করলো। ধীরে ধীরে ধোয়া উঠল, যার মধ্যে ধীরে ধীরে নারী মূর্তির রূপ ফুটে উঠল। কিন্তু এবার সে আগের চেয়েও আরও শক্তিশালী। চুল সাপের মতো ঘূর্ণিত, চোখ আগুনের মতো জ্বলছে, তার কণ্ঠ বজ্রের মতো ঘূর্ণন করছে। তুমি ভাবছো আমাকে চিরতরে আটকানো সম্ভব? গ্রামের মানুষ মাটিতে পড়ে দোয়া পড়তে লাগলো। রেশমা এগিয়ে দাঁড়ালো, হৃৎপিণ্ড কাঁপছে, কিন্তু সে পিছপা হয়নি। মাওলানা ইউসুফ বৃত্তের মধ্যে দাঁড়িয়ে উচ্চস্বরে দোয়া পড়তে লাগলেন। বৃত্তের চারপাশে আলো ঝলমল করছে, যেন অশুভ শক্তিকে ঘিরে ধরেছে। নারী হঠাৎ ধীরে ধীরে বৃত্তের মধ্যে ঢুকে পড়ল। কালো আগুন চারিদিকে ছড়িয়ে পড়ল। রেশমা দাঁড়িয়ে বলল, আমি জানি তুমি খেপাচ্ছ, কিন্তু তুমি আর কাউকে কষ্ট দিতে পারবে না। নারী চিৎকার করলো, বাতাস ঘূর্ণিতে রূপ নিল, পানি উঁচু হয়ে ঢেউ তুলল। হঠাৎ মাওলানা ইউসুফের আয়াতের আলো ছোঁয়ালো। নারীর শক্তি হ্রাস পেতে শুরু করলো, তার আগুন ধীরে ধীরে ফিকে হয়ে গেল। নারী রেশমার দিকে তাকালো, তুই আবার আমার সন্তানের জায়গা নিয়েছিস, এবার দেখব কিভাবে দাঁড়াবে। রেশমি স্থির দাঁড়িয়ে বলল, আমি ভয় পাইনি, আমি তোর জন্য মানুষ হারাতে চাইনি। মাওলানা ইউসুফ দোয়া পড়তে পড়তে হাত তুলে দিলেন। একই সঙ্গে গ্রামের সবাই উচ্চস্বরে আল্লাহু আকবার বলল। একটা শক্তিশালী ঝাঁপ দিয়ে নারী পানির মধ্যে আটকা পড়ল। কালো আগুন বিলের পানির নিচে মিলিয়ে গেল। মাওলানা ইউসুফ শেষ আয়াত উচ্চস্বরে পড়লেন। বিলের পানি শান্ত হয়ে গেল, কালো দাগ মিলিয়ে গেল। নারী ধীরে ধীরে আলোয় ভরে গেল। পানি নিচে আর কোনো ছায়া নেই। তার চিৎকার থেমে গেল। গ্রামের মানুষ নিঃশ্বাস ছাড়ল। রেশমা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, শেষ পর্যন্ত আলো জিতেছে। মাওলানা ইউসুফ বলল, অশুভ শক্তি চিরতরে বন্দী হয়েছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কখনোই অবহেলা করলে শক্তি পুনরায় জেগে উঠতে পারে। সকাল হলে বিলের পানি স্বচ্ছ শান্ত, কালো দাগ আর নেই। পাখি চিৎকার করছে, শিশুরা খেলা করছে। গ্রামের মানুষ আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। সবাই বুঝেছে একতার শক্তি, সাহস এবং ইমানের মাধ্যমে অশুভ শক্তি চিরতরে রোধ করা সম্ভব। রেশমা ধীরে ধীরে বিলের ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। হালকা হাওয়ায় কুয়াশা উঠেছে, কিন্তু এবার তা ভয়ানক নয়। শালবনপুরে গ্রামে শান্তি ফিরেছে, কিন্তু মানুষ শিখছে ভয় যতটা বড়ই হোক, ঐক্য এবং সাহস থাকলে তা জয় করা সম্ভব।
রেশমা, করিম, গ্রামবাসী সবাই বুঝেছে অশুভ শক্তি হয়তো আছে, কিন্তু মনোবল শক্তিবান সবার উপরে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের দুটো গল্প? জানি প্রথম গল্পটা থেকে দ্বিতীয় গল্পটা খারাপ লেগেছে। আমি চেষ্টা করব সামনে ভালো গল্প নিয়ে আসার, যেন আপনারা হতাশ না হন। শুরুতেই বলেছিলাম আয়শাপরীর গল্প লেখার কাজ চলছে। এই গল্পের পরপরই আয়শাপরীর নতুন গল্প আসবে। অপেক্ষা করুন, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।